জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন, তাদের উপরে 71-এর প্রশ্ন থাকবে। আপনি আওয়ামী লীগ হারছে, এখন কি চিন্তা করতেছেন? আওয়ামী লীগ বাস শেষ হয়ে গেছে, আমরা ক্ষমতায় যাবো এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। যেই কারণে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার প্রতিফলন ঘটে নেই। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির তল্পিবাহক হয়ে কখনোই রাজনীতি করি না, আজও করি নেই, এখনো করতেছি না। তো ভারত আমাদের পড়শি, তার সাথে আমরা খারাপ ব্যবহার করবো কেন? এই সংবিধান হলো একটা দলীয়, আপনি ম্যানিফেস্টো বলতে পারেন, নীতিমালা বলতে পারেন, এটা বাংলাদেশের সংবিধান বলা যায় না। যারা দল করে 7 খুন মাপ, আর যারা দল করবে না তারা ধুকে ধুকে রাস্তায় এসে জেলখানায় মরতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এটা আমরা চাই না। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের অতিথি হয়ে উপস্থিত রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আজ কথা বলবো বাংলাদেশের বর্তমান সময়ের রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এবং আগামীর বাংলাদেশ কেমন হবে, কেমন চলবে এবং কোন পথে হাঁটছে বাংলাদেশ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, শুকরিয়া। আমরা বর্তমান সময়ে লক্ষ্য করেছি, শুধু এখন না, অনেক আগে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাবেক যে সরকার পদত্যাগ করা শেখ হাসিনা সরকার, সব বিভিন্ন বিষয় নিয়ে সবসময় সরল ভূমিকায় আমরা রাজপথে, আপনাদের ভাষায় রাজনৈতিকদের রাজপথে আপনারা সরব ছিলেন, বিক্ষোভ করেছেন, প্রত্যেক সময় আয়োজন করেছেন, বড় সমাবেশ করেছেন। এখন সেই সমাবেশের ফল কি পেলেন এবং আজকের বাংলাদেশ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আসলে এই দেশের মানুষ কল্যাণময় এক দেশ চায়। প্রত্যেকটা মানুষ চায় তার অধিকারকে ফিরে পেতে। এর জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব গ্রহণ করেছে। মানুষের শান্তি, মুক্তি, দুর্নীতি মুক্ত একটা দেশ গড়তে চায়। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যে দেখলাম, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তার প্রতিফলন ঘটে নাই। বরং দেখেছি লুট, তরাজ, হামলা, মামলা, মিথ্যা মামলা চলতেছে, জুলুম, অত্যাচার, দখলদারি, চাঁদাবাজি। তাহলে যেই কারণে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার প্রতিফলন ঘটে নেই। এর জন্য আমরা ব্যথিত, আমরা মর্মাহত। আমরা চাই একটা কল্যাণময়ী রাষ্ট্র, যেখানে দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত একটা দেশ। দুর্নীতিকে দমন নয়, মূল উৎপাদন করতে চাই। ঠিক আজকেও যদি দুর্নীতিকে আমরা দমন করি, যখন সুযোগ পাবে তখন তারা আবার আমরা দংশন করবে। আমরা চাই দুর্নীতি মূলোৎপাটন হোক, দুর্নীতি দমন নয়, দুর্নীতি মুক্ত, সবার অধিকার ফিরে পাবে এরকম রাষ্ট্র আমরা চাই। আগামী নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে, কখন হবে, কবে হবে নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে? বাংলাদেশের মানুষ ফেয়ার, ফ্রি, গ্রহণযোগ্য একটা নির্বাচন চায়। এই ফ্রি, ফেয়ার, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই পরিবেশের প্রয়োজন, বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই দাবি জানাচ্ছে যে আপনি পরিবেশ সৃষ্টি করে গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দেন। যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন দিতেও পারবে না, হওয়াও উচিত না। এর জন্য যেই সময়টুকু সরকারের প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিমাণের সময় নিয়ে বাংলাদেশে ফ্রি, ফেয়ার, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ করব। পরিমাণটা আসলে কতটুকু? সেটা তো নির্দিষ্ট বলা যায় না, হয়তো 1 বছর 2 বছর লাগতে পারে, বা একটু কম বেশি লাগতে পারে। আন্দোলনের সাথীরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে রাখবে নাকি ইসলামী আন্দোলন বিএনপিকে সাথে আসলে থাকবে? দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি আদর্শ নির্বাচন করে, রাজনীতি করে। ইসলামী আন্দোলন নিচক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনোদিন ক্ষমতায় না যায়, যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারে, নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারে, এটা তাদের জন্য যথেষ্ট। আগে প্রত্যেকের নীতির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা চাই না আমরাই ক্ষমতায় যাব, আমরা এমন জিনিসকে, নীতি আদর্শকে ক্ষমতায় নিতে চাই। যদি নীতি আদর্শবিহীন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ক্ষমতায় নেই, তাহলে আবার তো আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। ফায়দাটা কি? মানুষ কত জীবন দিবে, কত রক্ত দিবে? এর জন্য আমরা চাই শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। কমিউনিস্ট পার্টিগুলো তারা একই পদ্ধতি করেছিল, এই ক্ষেত্রে বামপন্থী এবং ইসলামিক যে দলের জায়গা থেকে ইসলামী আন্দোলন একই সুরে একটি বার্তা দিল। আমরা লক্ষ্য করলাম সংখ্যানুপাতিক নির্বাচন। এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ভবিষ্যৎটা কেমন হতে পারে এবং বাংলাদেশ আসলে কি বাস্তবতা রয়েছে কিনা, থাকলে সেটি ইসলামী আন্দোলন মূল্যায়ন করে। দেখেন, পিআর সিস্টেমের নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা যদি বাংলাদেশে হয়, তাহলে কমপক্ষে আমরা এতটুকু বলতে পারি যে কমপক্ষে দুর্নীতি মুক্ত একটা নির্বাচন হবে, পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন হবে, অবৈধ কালো টাকা মুক্ত একটা নির্বাচন হবে।
যেখানে মার্কা থাকবে, ব্যক্তি থাকবে না। যদি ব্যক্তি না থাকে তো পেশি শক্তি থাকবে না, এবং অবৈধ টাকাও সেখানে খরচ করা হবে না। যদি আমরা পেশি শক্তি এবং অবৈধ টাকা বিহীন এক নির্বাচন করতে পারি, তাহলে 80% কিন্তু ফেয়ার নির্বাচন অসম্ভব। এখানে কিন্তু প্রথমে আমরা প্লাস পয়েন্ট। বাকি আমরা চাই সমস্ত আদর্শের মানুষ প্রতিনিধিত্ব করুক সংসদে। যদি পিআর সিস্টেমের সংখ্যাধিপতিক হারে নির্বাচন হয়, তাহলে আশা করা যায় সব আদর্শের মানুষ তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। সেখানে একটা সমস্যা আছে, যে হয়তো বা নেপালের উদাহরণ দিতে পারেন, যে বারবার সেখানে মন্ত্রী পরিষদ পরিবর্তন হয়েছে, প্রাইম মিনিস্টার পরিবর্তন হয়েছে। আমরা সেখানে এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে পারি। যদি আমরা এক কক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে পারি, তাহলে এই সমস্যাটা থাকবে না। বামপন্থীদের সঙ্গে ইসলামী আন্দোলনের এই যে ভাবনাগত একটি মিল আমরা লক্ষ্য করলাম কিনা? একজনের ক্ষুধার্থ নিবারণ করব, এ ব্যাপারে সবাই ঐক্যমত থাকতেই পারে। একজনকে আমরা সুস্থ করব, এ ব্যাপারে সবার ঐক্যমত থাকতেই পারে। একজন নিরাপত্তা প্রদান করব, এ ব্যাপারে সবাই নিরাপত্তা থাকতেই পারে। দেখেন, মৌলিক ভালো কাজে কিন্তু সবাই ঐক্যমত আছে। চুরি না হোক, এটা সবাই চায়। ডাকাতি না হোক, সবাই চায়। ধর্ষণ না হোক, এটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বামপন্থী, ডানপন্থী সবাই চায়। সেখানে যদি কারোর সাথে ঐক্যতা হয়ে যায়, এটা ভালো, আরো ভালো। সংবিধান পরিবর্তন করা, নতুন সংবিধান তৈরি করা কিংবা সংস্কার করা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে কিনা সেই সংবিধানটি যেটি রয়েছে সেটিকে রাখা নাকি সংস্কার? আর যদি সংস্কার বা যেরকমই চান, কি রকম আসলে আপনারা চান? আসলে আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের সংবিধান, এটা বাংলাদেশ সংবিধান নয়, এটা দলীয় একটা নীতিমেলা। যখন যেই দল আসছে সেই অনুযায়ী তারা এটাকে সাজিয়েছে। দমন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জুলুম, ক্ষমতায় থাকার পরিবেশ কিভাবে করা যায়। এই সংবিধান হলো একটা দলীয়, আপনি ম্যানিফেস্ট বলতে পারেন, নীতিমালা বলতে পারেন। এটা বাংলাদেশ সংবিধান বলা যায় না। কাজে এই সংবিধান ডাকাতকে ডাকাত বানাতে সক্ষম হয়েছে। এই সংবিধান জালেমকে আরও জুলুম করতে সক্ষম হয়েছে। এই সংবিধান অবৈধ সরকারকে ক্ষমতায় বসাতে সক্ষম হয়েছে। এই সংবিধান এক গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত নির্বাচনকে স্বীকৃতি দিতে সক্ষম হয়েছে। কাজে এই সংবিধান পরিবর্তন ব্যতীত মানুষের কোনো অবস্থাতেই কল্যাণ আসতে পারে না। জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন এক ধরনের ভ্রাতৃত্ব সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে কিনা, কিংবা আগামী নির্বাচনে একতাবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি আগেই বলছি, কিন্তু এই কথাগুলিকে কিন্তু মিডিয়ার অনেক সময় কাটছাট করে প্রকাশ করে। এটা আমি দুঃখিত। জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের যে আদর্শিক এবং নৈতিক অমিল ছিল, সেটা আজও সেখানেই আছে। এখান থেকে এক তিল এক চুল পরিমাণ কেউ পরিবর্তন হয় নাই। বাকি আমরা জামাতকে আহ্বান করছি, হক্কানি ওলামায়ে কেরাম আপনাদের উপরে বা আপনাদের ব্যাপারে যে মন্তব্যগুলি করে আসছেন, ওলামায়ে কেরামের সাথে বসে সেটা সমাধান করলে স্থায়ী একটা সমাধানের পথ আছে, যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আসবে। কিন্তু জামাতের অবস্থা হলো এই, তারা এখন পর্যন্ত সেই ডাকে সাড়া দেয় নাই। কাজেই আমি এই ব্যাপারে তো আর দ্বিতীয় কিছু বলতে পারি না। আমরা তো আহ্বান জানিয়ে আসছি, কথা বলেছি। আর দেশের কল্যাণের জন্য, দেশের মুক্তির জন্য সবাই সংঘবদ্ধভাবে কাজ করতেছি। এইমাত্র বললাম না, বামপন্থীর সাথে আমাদের কোনো এক জায়গায় মিলে গেছে। এরকম দেশের কল্যাণের জন্য কোনো এক জায়গায় মিললেই কিন্তু প্রত্যেকের আদর্শের থেকে, নীতির থেকে সরে আসছি, বিচ্যুতি ঘটছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা তারপর তো প্রকাশ্যে মিছিল বিক্ষোভ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। জামায়াত ইসলাম সরাসরি কিন্তু রাজনীতি করতে পারেনি। আপনার কি মনে হয় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে পারে বলে? আমি মনে করি ইসলামী শক্তি যেতে পারে। জামাতের ব্যাপারে যেই সমস্ত বাধাগুলি আছে, সেই বাধাগুলি অতিক্রম করে জামাতকে ক্ষমতায় নেওয়া খুবই কঠিন। তাদের উপরে ৭১-এর প্রশ্ন থাকবে, তাদের উপরে হক্কানি ওলামায়ে কেরামের যে সমস্ত আদর্শগত নীতিগত প্রশ্ন সেগুলি থাকবে, তাদের উপরে এদেশের হক্কানি পীর মুরিদি যারা করেন, চাই সে হক হোক বাতিল হোক, এদেশে যারা তবলিগ করেন, এদেশে যারা কওমিয়ানপন্থী আছেন, এদের ব্যাপারে তাদের একটা মতৈক্য কিন্তু তারা এখন পর্যন্ত উত্তীর্ণ হতে পারেন নাই। আমি তাদের অনুরোধ করবো উত্তীর্ণ হওয়া উচিত, নয়তো এই বাধাগুলি তারা সবসময় সম্মুখীন হবেন। প্রতি পদে পদে যখনই সামনে অগ্রসর হবে, এই বাধাগুলি আবারও আসবে। এই যখনই সামনে অগ্রসর হবে, বাধাগুলি তারপরও তাদের উপরে আসবে। এটা অবাস্তব না। হয়তো এখন একটা পরিস্থিতি শান্ত, কিন্তু ভাবিয়েন না যে এই পরিস্থিতি সবসময় থাকবে। এর জন্য আমি জামাতকে বলবো যে নিরঙ্কুশ রাজনীতি করা উচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এমন এক সংগঠন যার উপরে মৌলিক কোনো বাধা নেই, এই কথা কেউ বলতে পারবে না। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত রাজনীতি করতে পারছে কারোর সাথে হাতাহাত করার কারণে নয়, তাদের দর্শন, তার নীতি আদর্শ স্বচ্ছ এবং সুন্দর থাকার কারণে। তারা তৎকালীন সময়ে জালেমের বিরুদ্ধে কথা বলছে, এখন কিন্তু জালেমের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির তল্পিপাহক হয়ে কখনোই রাজনীতি করি না, আজও করি নেই, এখনও করতেছি না। দেখেন, আজকে কিন্তু 5ই আগস্টের পরে আমরা কিন্তু এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। কেন? আমরা চাই না কোনো অনৈতিক ব্যক্তি ক্ষমতায় আসুক, আমরা চাই না। আমরা ক্ষমতায় যাবো এই চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। আমরা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যারা দেশকে মহব্বত করে, ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে যারা কাজ করবে, এদেরকে আমরা ক্ষমতায় নিতে চাই। এর জন্য কারোর তল্পিবাহক হয়ে কারো অনুগ্রহ লাভ করে ক্ষমতায় যাবে এই চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কারা যেতে পারে বলে আপনি মনে করেন? আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামকে যারা পছন্দ করে এরাই ক্ষমতায় যেতে পারে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন সমমনা যে সমস্ত দলগুলির উপরে মানুষের কঠিন কোনো প্রশ্ন নেই, কঠিন কোনো প্রশ্ন নেই এবং বাধা নেই, মানে পাহাড়ের প্রাচীর নেই, তাদের জন্য পথ অতিক্রম করা খুবই সহজ। কিন্তু যাদের সামনে বিশাল বিশাল পাহাড়ের বাধা, এরা যতই বড় হোক না কেন, তাদের জন্য অতিক্রম করা খুবই কঠিন। ছাত্র জনতার অভ্যুত্থান যেটিকে বলা হচ্ছে, সেই স্পিরিট কি কোনোভাবে আসলে এই 1 মাসের ভিতরে বাধার মুখোমুখি হয়েছে বলে? তা তো হবেই, এরা হওয়া স্বাভাবিক। মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছিল, এখন যদি দেখে তার উল্টা, স্পিডটা তো কমবেই, এটা তো বাধাগ্রস্ত হবেই। আর দেখেন, বিগত সরকার 16 বছর ক্ষমতায় ছিল, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত দলের বাহিরে কাউকে নিয়োগ দেয়নি। এখন সমস্ত সেক্টরে তো আসলে সিটিং ডাকার বিগত ফেসির সরকারের কাজে। আপনি হঠাৎ করে দেশ গড়ে ফেলবেন, হঠাৎ করে মুক্ত হয়ে গেছেন, এটা ভাবাটাও দুরূহ। এরা যারা ভাবতেছে তারা, আমি মনে করি, মরিচিকার মধ্যে পানি খোঁজ করার মতো। এর জন্য সতর্ক হয়ে কাজ করতে হবে। আমাদের সামনে আরও বাধা আসবে, আসাটাই স্বাভাবিক। দেখেন, যারা হারছে তারা তো আবার জেতার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। আপনি আওয়ামী লীগ হারছে, এখন কী চিন্তা করতেছেন? আওয়ামী লীগ বাস শেষ হয়ে গেছে, এটা সেটা চিন্তা করে এরা আসলে স্বপ্নের রাজ্যে আছে, এটা বাস্তবতার মধ্যে নেই। আওয়ামী লীগ চেষ্টা করবে, কিন্তু আমি চাই না কোনো আওয়ামী লীগ নির্দোষ ব্যক্তির উপরে জুলুম। আমি জুলুমের বিরোধী। আমি চাই না বিএনপির উপরে জুলুম, আমি চাই না আওয়ামী লীগের উপরে জুলুম। আওয়ামী লীগরা যারা অন্যায় করছে তাদেরকে যেরকম বিচার করা উচিত, বিএনপি, আমিও যদি অন্যায় করি, আমার দলেও কেউ অন্যায় করে, তারও বিচার করা উচিত। আমি জুলুমের বিরুদ্ধে, আমি ন্যায়ের পক্ষে। যারা দল করে 7 খুন মাপ, আর যারা দল করবে না তারা ধুকে ধুকে রাস্তায় এসে জেলখানায় মরতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এটা আমরা চাই না। আবারও 1-11 সম্ভাবনা দেখছেন? দেখেন, সব কিছুরই সম্ভাবনা আছে, কোনো জিনিস উড়িয়ে দেওয়া যায় না। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হবে, দেশ ছাড়বে, শুধু একটা সংসদে সবাই পতন হবে, একটা সংসদে সবাই পালিয়ে বেড়াবে, এই চিন্তা কেউ করেনি, কেউ করেনি, হয়ে গেছে। কাজে আমি কোনো জিনিসকে অসম্ভব মনে করি না, আবার সব জিনিস সম্ভবও মনে করি না। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের মানুষ অনৈতিক কোনো ব্যক্তিকে আগামীতে ক্ষমতায় বসাতে একটু হলেও চিন্তা করবে। 71 আর 2024 এক না। যারা 71-এর চিন্তা নিয়ে 2024-এর চিন্তা করে, এর ভুল করতেছে। যারা পাশ্চাত্যের কৃষ্টি কালচারকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, এটা একটা ভুল করছে। এই আওয়ামী লীগ কিন্তু ভুলগুলি এখানেই করছে। ওরা এসির মধ্যে বসিয়া বুদ্ধিমান এবং ভারত এবং পাশ্চাত্যদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশের উপরে অনৈতিক কিছু আদর্শ চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছিল, যেটা বাংলাদেশের মানুষ সহ্য করে নেই। আমি সেদিনকে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, দেখেন, পাশ্চাত্যদের কোনো সংস্কৃতি যেন আমাদেরকে অবৈধভাবে চাপিয়ে না দেওয়া হয়। রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামিক দলগুলো যায়, কিংবা আপনারা যারা রাজনীতি করছেন, এই যে একটা তকমা বা আলোচনা, এটা কি আসলে এরা কিন্তু ইসলাম সম্পর্কে জানিই না। সবচেয়ে বড় কথা হলো, আসিফ নজরুল স্যারের মতো ব্যক্তি বলছে, আমি মাত্র ইসলামী কিতাবাদি নবীর জীবনী পড়া শুরু করছি। কথা বুঝছেন যে এদেশের ইসলাম নিয়ে মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে, এদেশের মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে, এটা বুঝতে হবে। আমি প্রশ্ন করতে চাই, যেখানে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুজ্জার, যারা প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করতে, ভালো চলাফেরা করতে। আমার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির পড়শি যাকে ভালো মনে করে সে সবচেয়ে ভালো মানুষ।
তো ভারত আমাদের পড়শি, তার সাথে আমরা খারাপ ব্যবহার করবো কেন, খারাপ চাইবো কেন? তার সাথে সুসম্পর্ক চাই, কিন্তু কর্তৃত্ব চাই না, নেতৃত্ব চাই না। ভারত এখানে ভুল করছে। সম্পর্কের পরিবর্তে সে আমাদের কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, আধিপত্য বিস্তার করতে চেয়েছে। এটা ভারতের ভুল। আমি ভারতকে বলবো এই ভুলটা আর করবেন না। আপনার সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া ঠিক না। যদি ভারত সুসম্পর্ক রাখে, কর্তৃত্ব না করে, সে রোয়ার মাধ্যমে সব জায়গায় ক্ষমতায়ন না করে, তাহলে ভারতের সাথে আমাদের খারাপ ব্যবহার থাকবে কেন? আর আমরা মনে করি ভারত যে অবস্থায় আছে তাতে তারই উচিত বাংলাদেশের সাথে সুসম্পর্ক কায়েম করা। কারণ হলো তার চারপাশের রাষ্ট্র কিন্তু একটাও তার বন্ধু না। ভুটান বলেন, নেপাল বলেন, মিয়ানমার বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন, এগুলি সবই কিন্তু তার বন্ধু না, সবই শত্রু। এখন বাংলাদেশ যদি শত্রু হয়ে যায়, তাহলে আমরা মনে করব ভারতের পেটে আমরা নই, বরং আমাদের পেটে ভারত।